ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। গত ক্লাসে আমি ভারতীয় সংবিধানের ধারা বা আর্টিকেল থেকে 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আর এই ক্লাসেও আমি সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় আগেই জানিয়েছি ম্যাক্সিমাম 5টি প্রশ্ন এই চ্যাপ্টারের থেকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, লিবার্টি শব্দটির অর্থ কী? যে কোনো কিছু প্রকাশ করার অধিকার, যে কোনো জায়গায় যাওয়ার অধিকার, না বিধিনিষেধের অনুপস্থিতি, না বিধিনিষেধের উপস্থিতি? তাহলে সঠিক উত্তর হবে বিধিনিষেধের অনুপস্থিতি। তো লিবার্টি শব্দটির অর্থ হলো ব্যক্তিদের কার্যকলাপে বিধিনিষেধের অনুপস্থিতি। প্রস্তাবনাটি ভারতের সকল নাগরিকের চিন্তা, বিশ্বাস, মত প্রকাশ, বিশ্বাস ও উপাসনার স্বাধীনতাকে সুরক্ষিত করে। লিবার্টি শব্দ ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। তো লিবার্টি শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, বেসিক স্ট্রাকচার মতবাদটি প্রদত্ত ক্ষেত্রে কোনটিতে বিকশিত হয়েছিল? মাধবরাও সিন্ধিয়া মামলা, কেশবানন্দ ভারতী মামলা, চম্পক দেশাই রাজন মামলা, নাকি গোলকনাথ মামলা? সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী মামলা। তো কেশবানন্দ ভারতী মামলাতে কী হয়েছিল? বেসিক স্ট্রাকচার মতবাদটি বিকশিত হয়েছিল। তো এখানে জেনে নেওয়া যাক যে এখানে কী হয়েছিল এই মামলা বিস্তারিত। ব্যাখ্যা, কেশবানন্দ ভারতী মামলায় বেসিক স্ট্রাকচারের মতবাদ বিকশিত হয়েছিল। কি কেশবানন্দ ভারতী মামলা কত সালে হয়েছিল? এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। 1973 সালে। সঠিক উত্তর কি? 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা। এটিতে কি বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছে যে 368 বা 368 অনুচ্ছেদ বা ধারা অধীনে সংবিধান সংশোধন করতে পারেন। তাহলে সংবিধান সংশোধন হয় কত নম্বর ধারা অনুযায়ী? 368। এটা আমরা জানি, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় বারবার। 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়। আর এই সংবিধান সংশোধনের ধারা কোথায়, এই যে ধারণা, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। আগের ভিডিওতে আলোচনা করেছি, এটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তো এখানে কি বলেছিল? সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক মতবাদ পরিবর্তন করতে পারে না। তাহলে 368 নম্বর ধারা অনুযায়ী সংসদ সংবিধানে সংশোধন করতে পারে, কিন্তু ভারতীয় সংবিধানের যে মৌলিক মতবাদ আছে তা কিন্তু পরিবর্তন করতে পারে না। এটা পরিষ্কার এই মামলায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। এটাই ছিল এই কেশবানন্দ ভারতী মামলার বেসিক স্ট্রাকচার মতবাদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখা যাক। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে যে করগুলি কেন্দ্র দ্বারা ধার্য করা হয় এবং সংগ্রহ করা হয়, তবে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিতরণ করা হয়? এটা কোন ধারা বা অনুচ্ছেদ অনুযায়ী এটা বলা হয়েছে? ধারা 322, 270, 318, 251। সঠিক উত্তর 270। 270 অনুযায়ী কিন্তু দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানে 270 অনুচ্ছেদ বর্ণনা করে যে করগুলি কেন্দ্র দ্বারা ধার্য এবং সংগ্রহ করা হয়, তবে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বিতরণ হবে এই ধারা অনুযায়ী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমস্ত ইউনিয়ন করের আয় ভাগাভাগি 270 নম্বর অনুচ্ছেদের অধীনে আসে। তো এই ধারা অনুযায়ী কিন্তু এই ভাগাভাগি বা বন্টন রাজ্যে হয়। এরপরে ফৌজদারি কার্যবিধির কার্যবিধি চালু হয় কবে? 26শে জানুয়ারি 1946, 1 মার্চ 1973, 14 এপ্রিল 1955, 1 এপ্রিল 1974। সঠিক উত্তর 1 এপ্রিল 1974। এরপর 25 নম্বর, ভারতীয় সংবিধানে প্রদত্ত অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি রাষ্ট্রপতিকে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করার ক্ষমতা দেয়? তাহলে রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে কিন্তু ক্ষমা করার তার কাছে ক্ষমতা আছে। তো এই ক্ষমতা কোন ধারা বলে রাষ্ট্রপতিকে দেওয়া হয়? প্রশ্ন এটাই জিজ্ঞাসা করা হয়েছে। ধারা 41, 72, 27, 91। সঠিক উত্তর হবে 72। তাহলে 72 ধারা বা আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে ক্ষমা করার অধিকার রাখে বা ক্ষমতা রাখে। ভারতীয় সংবিধানে 72 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করার ক্ষমতা দেয়। রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা বিচার বিভাগের উপর নির্ভর করে না। ক্ষমার ক্ষেত্রে রাষ্ট্রপতি তার আদেশের জন্য কোনো কারণ জানাতে বাধ্য নন, তবে মন্ত্রিপরিষদের পরামর্শে ক্ষমতা প্রয়োগ করতে হবে। তবে কি এই যে ক্ষমার যে ক্ষমতা, বা এই জন্য কিন্তু রাষ্ট্রপতি কাউকে রাষ্ট্রপতিকে জানাতে বাধ্য নন যে কেন তাকে ক্ষমা করা হলো বা কেন করলেন, কিন্তু কাউকে ক্ষমা করতে হলে তবে মন্ত্রী পরিষদের পরামর্শে। তাহলে পক্ষান্তরে মন্ত্রী পরিষদের পরামর্শ কিন্তু জরুরি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন,
ভারতীয় সংবিধানে প্রদত্ত কোন অনুচ্ছেদে রাজ্যপালকে তথা প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে? তথা না, একটু মিস্টেক করেছি, তথ্য প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। ধারা 167, 195, 187, 165, সঠিক উত্তর 167। তাহলে কি বলছে, ভারতীয় সংবিধানে 167 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দায়িত্ব এই সম্পর্কে বলা হয়েছে কত, 167 বা 167 নম্বর ধারায়। এরপরে ভারতীয় সংবিধানে আইন প্রণয়ন পদ্ধতি ড্যাশের সংবিধান দ্বারা অপরিবর্তনীয়ভাবে প্রভাবিত হয়েছে। মানে কোন দেশের সংবিধান দ্বারা অপরিবর্তনীয়ভাবে প্রভাবিত হয়েছে কি, ভারতীয় সংবিধানে আইন প্রণয়ন। তাহলে আইন প্রণয়নের যে পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। অস্ট্রেলিয়া, জাপান, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে জাপান। জাপান থেকে কী নেওয়া হয়েছে, তাহলে ভারতীয় সংবিধানে আইন প্রণয়নের পদ্ধতি। এরপর ড্যাশ দ্বারা একটি আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠিত হতে পারে? প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি, সভাপতি, জাতীয় উন্নয়ন পরিষদ। তাহলে সঠিক উত্তর হবে সভাপতি। সভাপতিই কিন্তু রাষ্ট্রপতি, দেশের সভাপতিই কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্বারা একটি আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠিত হতে পারে। নিচের মধ্যে কে লোকাউট ও উপলোকাউট নিয়োগ করেন? তাহলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকপাল বা লেফটেন্যান্ট গভর্নর সংশ্লিষ্ট রাজ্য বা ইউনিয়ন টেরিটরি। সঠিক উত্তর হবে রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর বা সংশ্লিষ্ট ইউনিয়ন টেরিটরি। তাহলে এখানে সঠিক উত্তর হবে রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল, আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয় বা ইউনিয়ন টেরিটরি হয় তো সেক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর থাকে, সকলেরই জানা এটা। এরপরে আসি, ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথম ব্যবহার করা হয় কোন সালে? 92, 1973, 82, 80। সঠিক উত্তর 82। সঠিক উত্তর তাহলে 82। ইভিএম পদ্ধতি ব্যবহার হয়েছিল কত সালে? 1982 সালে। কোথায় ব্যবহার হয়েছিল একটু জেনে নিই। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন 1980 সালে ভারতের ইলেকট্রনিক্স লিমিটেড, ব্যাঙ্গালোর এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, হায়দ্রাবাদের সহযোগিতায় নির্বাচন কমিশনের প্রযুক্তিগত বিশেষজ্ঞ কমিটি দ্বারা ডিজাইন করা হয়েছিল। তাহলে এই ডিজাইন করা হয়েছিল কিন্তু 1980 সালে। এটাও কিন্তু আসতে পারে পরীক্ষাতে। কিন্তু পরবর্তীতে 1982 সালে কেরালার উত্তরপারাভুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় প্রথমবারের জন্য ইভিএম ব্যবহার করা হয়েছিল। তাহলে কত সালে এটা আসতে পারে? 1982 সালে। কোথায় ব্যবহৃত হয়েছিল, কোন রাজ্যে প্রথম, এটাও আসতে পারে কেরালা। কেরালার কোথায় আরও যদি কঠিন হয় প্রশ্ন বা হার্ড করা হয়, তাহলে উত্তরপারাভুর বিধানসভা উপনির্বাচনের সময় প্রথমবারের জন্য ইভিএম মেশিন ব্যবহার করা হয়েছিল। তো এতগুলো কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। দিন দিন পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, টাফ হচ্ছে কোশ্চেন, তো সেক্ষেত্রে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশুনো করাটাই বেটার। তো সেক্ষেত্রে এই ডিটেলস এইগুলো জেনে নেওয়া খুবই জরুরি। ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? এটা একটা চিরাচরিত প্রশ্ন, খুব সহজ। 2 বছর 3 মাস 26 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 6 মাস 23 দিন, 2 বছর 5 মাস 11 দিন। সঠিক উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন। তাহলে 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল ভারতীয় সংবিধান তৈরি করতে। এখানে আর একটু জেনে নেওয়া যাক। ভারতীয় সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। প্রক্রিয়াটি 9 ডিসেম্বর 1946 সালে। তাহলে কবে শুরু হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সাল। তো এবং 26 নভেম্বর 1949 সালে এটা শেষ হয়। তাহলে এই 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু গণপরিষদের প্রথম বৈঠক বসেছিল, আর 26 নভেম্বর 1949 সালে কিন্তু শেষ বা সংবিধান এটা গৃহীত হয়েছিল, আর 26 জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকর হয়েছিল এই সংবিধান। ঠিক আছে, তাহলে 26 নভেম্বর গৃহীত হয় আর কার্যকর হয় কখন? 26 জানুয়ারি 1950 সালে। আর এই 165 দিন ধরে 11টি অধিবেশন, তো 11টি অধিবেশন বসেছিল, সেটা 165 দিন বিভিন্ন পর্যালোচনার মাধ্যমেই কিন্তু সংবিধানটাকে প্রস্তুত করা হয়েছিল। বারবার বৈঠকের মাধ্যমেই এটা সফলভাবে সংবিধানটাকে রেডি করা হয়েছিল। তার জন্য টোটাল সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এরপর ভারতীয় সংবিধানের কোন তপশিলি ভাষা সম্পর্কে আছে? মানে তপশিল বা শিডিউল, টোটাল 12টি শিডিউল আছে। 12টি শিডিউলের মধ্যে কোনটাতে ভাষা সম্পর্কে বলেছিল? দশম না, এখানে আছে অপশান দশম, অষ্টম, নবম আর ষষ্ঠ। সঠিক উত্তর হবে অষ্টম। অষ্টম তপশিল কিন্তু ভাষা সম্পর্কে বলে। জেনে নেওয়া যাক কী আছে। ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলি ভাষা সম্পর্কে
বর্ণিত আছে বা আলোচনা করেছে। ভারতীয় সংবিধান অনুসারে তপশিলি ভাষা কী কী আছে? হিন্দি, অসমিয়া, বোড়ো, বাংলা, গুজরাটি, উর্দু, নেপালি, পাঞ্জাবি ইত্যাদি আরও আছে। মোট কটি আছে? 22টি। এগুলো মেন যেগুলো আছে সেইগুলো আলোচনা করলাম। টোটাল 22টি কিন্তু সরকারি ভাষা রয়েছে, সেগুলি ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলে, কোথায়? অষ্টম তপশিলে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর নিম্নলিখিত কোন সংবিধানের সংশোধনীতে লোকসভা ও রাজ্যসভা বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? তাহলে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই 21 থেকে 18 করা হয়েছিল? 57তম, 48তম, 61তম, 49তম। সঠিক উত্তর হবে 61তম। তাহলে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভোট দানের যে অধিকার সেটা কিন্তু 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। এর আগে কিন্তু 21 বছর ছিল, তার পরবর্তীতে বা বর্তমান সময়ে কিন্তু ভোটদানের ক্ষমতা 18 বছর। 18 বছর হলেই সে ভোট দিতে পারে। তো এটা কততম সংবিধান সংশোধনী? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এরপর ভারতীয় সংবিধানে প্রদত্ত কোন সংশোধনীর ফলে ভারতীয় পঞ্চায়েতের রাজ্যের সূচনা হয়েছিল? তাহলে পঞ্চায়েত রাজ্যের সূচনা হয়েছিল কোন সংবিধান সংশোধনী? 73, 64, 62, 69। সঠিক উত্তর 73। তাই 73 সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতি রাজের সূচনা হয়েছিল। আর একটু জেনে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় পঞ্চায়েত রাজের সূচনা হয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 1992 সালে 73তম সংবিধান। তাহলে কত সালে? এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। 1992 সালে এটা হয়েছিল। আর এটা কোন রাজ্যে প্রথম হয়েছিল? এটা রাজস্থান রাজ্যে হয়েছিল, নাগৌর জেলায়, রাজস্থানের, এখানে প্রথম করা হয়েছিল, রাজস্থানে। আর এখান থেকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা যায়? রাষ্ট্রপতি শাসন 344, 56, 375, 344। সরি, রিপিট হয়ে গেছে, এটা অপশান। সঠিক উত্তর হবে 356। তাহলে এই যে জরুরি ব্যবস্থা আছে, সেই জরুরি 3টে ব্যবস্থা সূত্রেও আগে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি। 352, 356, আর একটা আছে 360। আর্থিক জরুরি আছে একটা জাতীয় জরুরি, একটা রাষ্ট্রপতি শাসন জারি হবে, সেটা রাজ্যের ক্ষেত্রে 356। তাহলে এই 3টেই কিন্তু জরুরি ব্যবস্থা, এটা মনে রাখারও ট্রিক আছে। এখানে +4 করে গ্যাপ আছে। এরপর ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি পদের বিধান কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, বাংলাদেশ, আমেরিকা, ইটালি। সঠিক উত্তর হবে আমেরিকা। তাহলে আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে কি? ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি পদের। ভারতীয় সংবিধানে প্রদত্ত কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শের জন্য মন্ত্রী পরিষদের বিধান উল্লেখ আছে? কোন অনুচ্ছেদ বা কোন ধারায়? 63, 74, 77, 66। সঠিক উত্তর হবে 74। কী আছে 74? একটু জেনে নিই। ভারতীয় সংবিধানের 74 অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতি সাহায্য এবং পরামর্শের জন্য মন্ত্রী পরিষদের বিধান উল্লেখ রয়েছে। ভারতীয় সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে ভারত সরকারের কার্যাবলী পরিচালনা করে। আচ্ছা, এখানে আরেকটি ধারা আছে, কি ইম্পর্টেন্ট ধারা? 77। এখানে কি বলছে? ভারত সরকারের কার্যাবলী পরিচালনা করে। এই কথা কোথায় উল্লেখ আছে? 77 অনুচ্ছেদ বা 77তম ধারাতে। এরপর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা উল্লেখ হয়েছে? মৌলিক অধিকার 351, 71, 12 থেকে 35, 46 থেকে 59। তাহলে সঠিক উত্তর হবে 12 থেকে 35 বা পার্ট 3। তাহলে তৃতীয় অংশ বা পার্ট 3 বা ধারা 12 থেকে 35-এ কী আছে? মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। মোট মৌলিক অধিকার বর্তমানে কটি আছে? 6টি। কিন্তু এর আগে মৌলিক অধিকার 7টি ছিল। সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের মধ্যে কিন্তু সেটা এখন আর মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। রাজ্যসভা সর্বাধিক সময়ের জন্য লোকসভা কর্তৃক বিবেচনার জন্য পাঠানো অর্থ বিল বিলম্বিত করতে পারেন। মানে কত দিনের জন্য সর্বাধিক রাজ্যসভা বিলম্বিত করতে পারে? কি লোকসভা কর্তৃক যদি কোনো বিল পাঠানো হয় বিবেচনার জন্য? 16, 14, 10, 7। সঠিক উত্তর হবে 14 দিন। জেনে নেওয়া যাক এটা কি। রাজ্যসভা সর্বাধিক 14 দিনের জন্য লোকসভা কর্তৃক বিবেচনার জন্য পাঠানো অর্থ বিল বিলম্বিত করতে পারে। অর্থ বিলটি লোকসভায় প্রথম পাশ হওয়ার পরে বিবেচনার জন্য রাজ্যসভায় প্রেরণ করা হয়।
একটি অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার সীমিত ক্ষমতা রয়েছে, যেমন এটি একটি অর্থ বিল সংশোধন করতে পারে না, তবে শুধুমাত্র সুপারিশ করতে পারে। 14 দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত দিতে পারে বা হবে। তাহলে ম্যাক্সিমাম 14 দিন সেটা তারা আটকে রাখতে পারে, মানে রাজ্যসভা। লোকসভা কর্তৃক যদি কোনো অর্থ বিল পাঠানো হয় রাজ্যসভাতে, তাহলে সেটা ম্যাক্সিমাম 14 দিনের জন্য তারা আটকে রাখতে পারে, না হলে কিন্তু তাদেরকে রিটার্ন করতেই হবে সেই বিলটি। প্রদত্ত কোন সংশোধনীর মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545 হয়েছিল? 56, 48, 31, 35। সঠিক উত্তর হবে 31। সঠিক উত্তর কি? 31। জেনে নেওয়া যাক। ভারতীয় সংবিধানে 31তম সংশোধনীতে লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545-এ উন্নীত করা হয়েছিল। 31তম সংশোধনী কত সালে হয়েছিল? 1973 সালে করা হয়েছিল। তাহলে 1973 সালে 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545 হয়েছিল। 31তম সংবিধান সংশোধনী অনুযায়ী রাজ্যগুলির প্রতিনিধির ঊর্ধ্বসীমা 500 থেকে 525 হয়। তাহলে রাজ্যে যে আসনগুলো ছিল সেইগুলি কিন্তু 500 থেকে 525 হয়েছিল, আর কেন্দ্রশাসিত অঞ্চলের আসন 25 থেকে 20-তে নেমে আসে। তাহলে প্রাথমিক পর্যায়ে কি কেন্দ্রশাসিত অঞ্চলের আসন সংখ্যা ছিল 25টি, আর রাজ্যের ছিল 500টি। তাহলে কত হলো? 525। কিন্তু পরবর্তীতে কি হয় যে রাজ্যের আসন সংখ্যা আরও 25টি বেড়ে 500 থেকে হয়ে যায় 525, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের আসন সংখ্যা 25 থেকে কমে 20 হয়। তাহলে 525 প্লাস 20, তাহলে কত হচ্ছে টোটাল? 545। তাহলে বর্তমানে কটি আছে? 545। এরপর ভারতীয় সংবিধানে প্রদত্ত কোন অনুচ্ছেদটি তপশিলি জাতির জন্য জাতীয় কমিশনের সাথে সম্পর্কিত? ধারা 343, 355, 338, 333। সঠিক উত্তর হবে 338। ভারতীয় সংবিধানের ডিপিএসপি রাষ্ট্রীয় নীতি নির্দেশিকা কোন দেশ থেকে ধার করা হয়েছে, তার বা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা। এটা কি বলছে? অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়া, আয়ারল্যান্ড। সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। তাহলে আয়ারল্যান্ড থেকে এই ডিপিএসপি বা রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা ধার করা হয়েছে বা নেওয়া হয়েছে, মানে এখানকার যে আয়ারল্যান্ড আছে সেখানকার যে সংবিধান আছে সেই সংবিধান থেকে গৃহীত। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্ট রিট জারি করার ক্ষমতা দেয়? ধারা 223, 229, নাহলে 232, সরি, তাহলে কি আছে কত? 226। সঠিক উত্তর হবে 226। ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজের কোনটি নিয়ে গঠিত হয়? মানে কোন ভাইস প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ যেটা, সেটা কী কী নিয়ে গঠিত হয়? লোকসভার সকল সদস্য, রাজ্যসভার আইনসভার সদস্য, রাজ্যের আইনসভার সদস্য, রাজ্যসভার সকল সদস্য, না লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য? সঠিক উত্তর হবে লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য নিয়েই কিন্তু ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ গঠিত হয়। এখানে আছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যকে নিয়ে গঠিত হয় ভারতীয় সংবিধানে উল্লেখিত 66। তাহলে কত নম্বর ধারা অনুযায়ী? এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। 66 অনুচ্ছেদ অনুসারে সংসদের নির্বাচিত ও মনোনীত উভয় সদস্যদের নিয়ে। তাহলে কিছু মনোনীতও হতে পারে, মানে সংসদের নির্বাচিত এবং মনোনীত যে কোনো সদস্য, তাদের মাধ্যমেই কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। এরপর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের বিধান উল্লেখ করেছে? তাহলে ধারা 320, 324, 330, 336। সঠিক উত্তর হবে 324। 324 অনুযায়ী কী আছে নির্বাচন কমিশনে? দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানের 324 অনুচ্ছেদে নির্বাচন কমিশনারের বিধান উল্লেখ আছে। ভারতীয় সংবিধান 300 অনুচ্ছেদে বিধান করা হয়েছে যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশন থেকে গঠিত হবে। তাহলে এই 324 ধারা অনুযায়ী কিন্তু একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবে এবং অন্যান্য কমিশনার দিয়ে গঠিত হয়। নির্বাচন কমিশন একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান, কারণ এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উভয়ের জন্যই সাধারণ। তাহলে এটা কিন্তু একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান, কারণ এটা রাজ্য সরকারের জন্য বা কেন্দ্র সরকার উভয়ের জন্যই কিন্তু এটা সমানভাবে। এরপর ইকোনমিক ইন্টেলিজেন্স কাউন্সিল বা ইআইসি এর চেয়ারম্যানকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি, অর্থমন্ত্রী। সঠিক উত্তর হবে কিন্তু অর্থমন্ত্রী।
এখানে বলছে ইকোনমিক ইন্টেলিজেন্স কাউন্সিল বা ইআইসি এর চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এটি প্রাথমিক সংস্থা যা অর্থনৈতিক খাত ঘটতে থাকা নেতিবাচক কার্যকলাপ ও তথ্য সংগ্রহ করে। ইআইসি 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে, কোশ্চেন একটু টাফ হলেই কিন্তু ঘুরিয়ে এটা জিজ্ঞাসা করতেই পারে যে কত সালে ইআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর তখন হবে 1990 সালে। আর তাহলে কে আছে চেয়ারম্যান? অর্থমন্ত্রী। ভারতীয় সংবিধানে প্রদত্ত তফসিলগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত? তফসিল 10, 11, 12, 13। সঠিক উত্তর হবে 11। তার মানে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে কোন তফসিলে বা কোন শিডিউলে আলোচনা করা হয়েছে? শিডিউল 11 বা 11তে গ্রাম পঞ্চায়েত সম্পর্কেই কিন্তু আলোচনা করা আছে। জেনে নেওয়া যাক কি এখানে। ভারতীয় সংবিধানে 11তম তফসিলে গ্রাম পঞ্চায়েতগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানে 11তম তফসিলে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্বগুলি বর্ণনা করা হয়েছে। 11তম তফসিলে 29টি বিষয় তালিকাভুক্ত করা হয়েছে। তাহলে কটি বিষয় আছে? 29টি বিষয়। কোথায়? 11তম তফসিলে। পঞ্চায়েতি রাজ সাধারণত 1992 সালে 73তম। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতি রাজ যুক্ত করা হয়েছিল। আগেই বলেছি রাজস্থানেই কিন্তু এটা প্রথম চালু হয়েছিল। তাহলে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এরপর ড্যাশ ভারতের রাষ্ট্রপতি একটি বিল অনির্দিষ্টকালের জন্য রাখতে পারেন। মানে কি ক্ষমতার জোরে, মানে বা কি পাওয়ারের জোরে রাষ্ট্রপতি একটি বিলকে অনির্দিষ্টকালের জন্য পেন্ডিং করে রাখতে পারেন? কি পকেট ভেটো, নিয়মিত ভেটো, পরম ভেটো এবং সবগুলি। সঠিক উত্তর হবে পকেট ভেটো। তাহলে পকেট ভেটোর ক্ষমতা বলে পাওয়ারের জন্য কিন্তু রাষ্ট্রপতি একটি বিলকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন বা পেন্ডিং করে রাখতে পারেন। দেখা যাক ব্যাখ্যা। পকেট ভেটোতে ভারতের রাষ্ট্রপতি একটি বিল অনির্দিষ্টকালের জন্য রাখতে পারেন। পকেট ভেটোতে ভারতের রাষ্ট্রপতি বিলটি অনির্দিষ্টকালের জন্য পেন্ডিং রাখেন। ভারতের রাষ্ট্রপতির 3টি ভেটো ক্ষমতা আছে। তাহলে রাষ্ট্রপতি কটি ভেটো ক্ষমতা আছে এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করতেই পারে। 3টি ভেটো ক্ষমতা আছে। আর কী কী জেনে নেওয়া যাক। পকেট ভেটো পাওয়ার, পরম ভেটো পাওয়ার আর সাসপেনশন ভেটো পাওয়ার। এই 3টি, পকেট, পরম আর সাসপেনশন, এই 3টি ভেটো পাওয়ার কার আছে? রাষ্ট্রপতির আছে। আর রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য একটি বিলকে পেন্ডিং করে রাখতে পারেন। সেটা কি পাওয়ারের উপরে বেস করে? পকেট ভেটো। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত? 52, 55, 60, 65। সঠিক উত্তর হবে 65 বছর। তাহলে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার অবসরের বয়স কত? 65। এখানে কিন্তু দেওয়াই আছে 65 বছর। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করার জন্য কিন্তু তার কোনো নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই, কিন্তু তার অবসরের জন্য বয়সসীমা আছে 65 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের বয়স 65 বছর। ভারতীয় সংবিধান কত নম্বর ধারা? এটাও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। 124-এর 4 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতি শুধুমাত্র সংসদ কর্তৃক গৃহীত প্রস্তাবের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি অপসারণ করতে পারে। তাহলে ভারতের রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে কিন্তু অপসারণ করতে পারে, শুধুমাত্র সংসদ কর্তৃক গৃহীত। তাহলে সংসদের গৃহীত প্রস্তাব লাগবে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতাও প্রমাণ করতে হবে, তবেই এটা সম্ভব। ভারতীয় সংবিধানের কোন অংশ রাজ্যগুলি সরকারের সাথে সম্পর্কিত? পার্ট 4, পার্ট 6, পার্ট 5, পার্ট 9। সঠিক উত্তর হবে পার্ট 6। তাহলে ভারতীয় সংবিধানের কোন অংশে রাজ্যগুলির সাথে সম্পর্কিত? কি আছে? ভারতীয় সংবিধানে 6 নম্বর অংশে রাজ্যগুলির সাথে সম্পর্কিত, পার্ট 6। অনুচ্ছেদ কত থেকে কত আছে? 151 থেকে 167। তাহলে 151 থেকে 167 পর্যন্ত কিন্তু রাজ্য সম্পর্কেই কিন্তু এখানে আলোচনা করা, এখানে 153 থেকে 167, পার্ট 6। এর আগের ভিডিওতে 20টি প্রশ্ন এবং এই ভিডিওতে বাকি 30টি প্রশ্ন, টোটাল 50টি প্রশ্ন আলোচনা করা হলো। প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি থেকে যে রিলেটেড বা কানেকশান আছে অন্য প্রশ্ন জিজ্ঞেস করার ঘুরিয়ে ফিরে সেগুলি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এছাড়াও যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। থ্যাংক ইউ।